যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান ইরানের, পরমাণু নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই তেহরানের, জানালেন আরাকচি। যুদ্ধে খামেনিকে হত্যার লক্ষ্য ছিল ইসরায়েলের। গাজা যুদ্ধ বন্ধ ও আব্রাহাম চুক্তির সম্প্রসারণে কাজ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু, দাবি ইসরায়েলি গণমাধ্যমের। শর্ত হিসেবে হামাসকে উপত্যকা থেকে বিতাড়িত করার প্রস্তাব। ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় কয়েকজন হতাহত। দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সুমিতে আগ্রাসন প্রতিহতের দাবি কিয়েভের। তুরস্কে বৈঠকের পর ফের বন্দি বিনিময়। এবং সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধের স্থায়ী সমাধান চায় ভারত। এসসিও সম্মেলনে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, গলতে পারে উত্তেজনার বরফ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কোনো কথা হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্য নেই গোয়েন্দাদের কাছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউস জানায়, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথেই এগোতে চায়। তবে তেহরানের দাবি, ব্যর্থ হয়েছে মার্কিন সেনাদের অভিযান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন আলোচনায় ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে বলছি, কোনো চুক্তি হয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাবার্তাও হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংস্থাটি বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এবার ইরানের পরমাণু কর্মসূচিতে আরব মিত্রদের 20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা করল ট্রাম্প প্রশাসন। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ না দিলেও নেতৃত্ব দেবে আলোচনায়, এমনটাই বলছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে টেকসই কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইরানকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি হোক বা না হোক তাতে তার কিছুই যায় আসে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনায় ফিরছে পরমাণু চুক্তির সম্ভাবনা। গেল শুক্রবার হোয়াইট হাউসে গালফ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে আলোচনা হয় ইরানের জন্য একটি নন এনরিচমেন্ট সিভিল নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে। আলোচনায় 20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগে ইরানের জন্য নতুন একটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়, যেখানে অর্থ যোগাবে আরব মিত্ররা। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।
এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ দেবে না, তবে নেতৃত্ব দেবে আলোচনায়, এমনটাই বলেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা $6 বিলিয়ন ইরানি অর্থ ছাড়ের প্রস্তাবও আলোচনায় এসেছে। বিশেষ দূত উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি করতে চায়। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেন, সব প্রস্তাব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যেই দেয়া হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ব্যাপারে দিচ্ছেন মিশ্র বার্তা। তিনি বলেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। তবে একই সঙ্গে তিনি বলেন, চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। তারপরও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘমেয়াদে টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত এড়াতে একটি চুক্তি প্রয়োজন। একই কথা বলেন মার্কিন টেকসই কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইরানকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে মত দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 71 ফিলিস্তিনি। খাবারের লাইনের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে হতাহতের শিকার হন অনেকে। বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে খাদ্য সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে জল্লাদখানা। গত এক মাসে খাবার দেওয়ার লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। এদিকে গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা সিটি থেকে দেইর আল বালাহ গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। হামলার কবল থেকে রেহাই পায়নি আশ্রয় কেন্দ্রগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নেটজারিম করিডোরের খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে অপেক্ষমান অবস্থায় গুলিতে নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আহতও হয়েছেন বেশ কয়েকজন। গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও কড়া অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বলেন, উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে। এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। তার মতে, যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই। এদিকে হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ রেখেছে ইসরায়েল। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় সম্মেলনে গাজা পরিস্থিতিকে গণহত্যা হিসেবে আখ্যা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ইসরায়েল ইউরোপীয় মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে গাজা যুদ্ধবন্ধ আব্রাহাম চুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু, এমনটাই দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। টানা 20 মাসের যুদ্ধের ইতি টানতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধের শর্ত হিসেবে হামাসকে গাজা থেকে বিতাড়িত করার প্রস্তাবও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির দায়িত্ব নেবে 4টি আরব দেশ। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর গাজা যুদ্ধ থামাতে দৃশ্যপটে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে যুদ্ধ শেষের পরিকল্পনায় একমত হয়েছেন তারা। আলোচনায় ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলি কৌশলমন্ত্রী রন ডারমারো। পরিকল্পনা অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে অগ্রসর হতে পারে ইসরায়েল। সেই পরিকল্পনায় গাজা থেকে হামাসকে বিতাড়িত করে 4টি আরব দেশের যৌথ শাসনের প্রস্তাবও রয়েছে। তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। বাকি 2টি দেশের নাম প্রকাশ করা হয়নি। একই সঙ্গে গাজা পুনর্গঠনের অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি অভিবাসন চাইবেন তাদের গ্রহণ করবে একাধিক দেশ। যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ইসরায়েলের প্রতি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানানোর দাবি জানানো হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে পারে, সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে দাবি করেছে ইসরায়েল হায়ম। তবে এই পরিকল্পনার আরেকটি অন্ধকার দিক নিয়েও আলোচনা চলছে। নেতানিয়াহুর দুর্নীতি মামলা বন্ধের বিনিময়ে যুদ্ধ থামানোর চুক্তি। ট্রাম্পের সোশ্যাল পোস্টকে পাবলিক ওপিনিয়ন প্রস্তুত করার অংশ হিসেবে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা। এমনকি ফ্রেঞ্চ লয়ের মতো আইন এনে প্রধানমন্ত্রীর থাকাকালীন বিচারের বাধা তৈরি অথবা প্রেসিডেন্টের ক্ষমার কথাও ভাবছেন নেতানিয়াহুর জোট।
তবে এসব আলোচনার মাঝেও কায়রো আলোচনায় এখনও নেই অগ্রগতি। মধ্যস্থতাকারীরা বলছেন উভয় পক্ষ গুরুত্ব দিয়ে না এগোলে চুক্তি সম্ভব নয়। হামাস বলছে ইসরায়েল প্রতিনিধি না পাঠালে কায়রো আলোচনায় তারা জ্যেষ্ঠ নেতাকে পাঠাবে না। এই মুহূর্তে গাজায় হামাসের হাতে এখনও 50 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করছে আইডিএফ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ক্ষতিগ্রস্ত 5টি রাজ্য। ভারতের হিমাচলে বাড়ছে প্রাণহানি। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালি। বৈঠকের পর আবারও বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। বন্দীদের বেশিরভাগই ছিল সেনা সদস্য। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে দুই দেশ। বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কে 2টি গ্রাম দখল করেছে রাশিয়া। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাপ্রধান। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো ও কিয়েভ জানায় দুই পক্ষের সৈন্যরা নিজ নিজ দেশে ফিরেছেন। ইউক্রেন জানায় ফিরিয়ে আনা বেশিরভাগ সৈন্য 2022 সাল থেকে বন্দী ছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মুক্ত সেনারা বর্তমানে বেলারুশের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। ইউক্রেন জানায় সর্বশেষ বিনিময়ে আহত ও অসুস্থ সৈন্যরাও ছিলেন, যাদের বয়স 24 থেকে 62 বছরের মধ্যে। আরও বিনিময়ের আশ্বাস দিয়েছেন তারা। তবে এই অগ্রগতির মধ্যেও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া দোনেৎস্কে 2টি গ্রাম দখল করেছে রাশিয়া। এই অঞ্চল ঘিরেই ডিনিপ্রোপেট্রোভস্কে প্রবেশের চেষ্টা চালাচ্ছে মস্কো। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সেনাপ্রধান। এতে প্রায় 50,000 রুশ সেনা মোতায়েন ঠেকানো গেছে বলে জানান তিনি। ওই এলাকায় প্রতিরক্ষা জোরদারে নতুন ইউনিটও গঠন করেছে কিয়েভ। উভয় পক্ষই চালিয়ে যাচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া জানায় এক রাতে ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানায় রাশিয়া 41টি শাহেদ ড্রোন ছুড়েছে, যাতে কয়েকজন আহত হন। বিরোধের স্থায়ী সমাধান চায় ভারত। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। 4 বছর আগে গালওয়ান উপত্যকায় সেনাদের মধ্যে সংঘাতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। সেই ফাটল জোড়া লাগাতেই স্থায়ী সমাধান চায় নয়াদিল্লি। রক্তাক্ত গালওয়ান এখন অতীত, কিন্তু তার প্রতিধ্বনি স্পষ্ট হয়ে আছে হিমালয়ের বরফে। সীমান্ত উত্তেজনার সেই ছায়া নিয়েই চীনের কুইংদাওয়ে বৈঠকে বসলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে রাজনাথ সিং বলেন সীমান্ত সমস্যার দরকার স্থায়ী রাজনৈতিক সমাধান। তিনি সরাসরি বলেন গালওয়ান পরবর্তী আস্থার সংকট কাটিয়ে উঠতে কাঠামোগত রোডম্যাপ প্রয়োজন। তবে দুই দেশের কূটনীতিতে সৌজন্যের হাসি থাকলেও বাস্তবতা ভিন্ন। সৌজন্যতায় উপহারের ডালা থাকলেও সীমান্ত বিতর্কে নেই কোনো লিখিত অগ্রগতি। 2020 সালের সংঘর্ষে দুই পক্ষেই রক্ত ঝরার পর সামরিক উত্তেজনা বেড়েছিল। দুই পক্ষই সীমান্তে মোতায়েন করেছিল হাজার হাজার সেনা। যদিও গত অক্টোবরে কিছু এলাকায় সেনা পিছু হটার মধ্য দিয়ে বরফ গলতে শুরু করে। ভারতের দাবি চীন সীমান্তে বাস্তব নিয়ন্ত্রণ রেখা মেনে চলুক আর হস্তক্ষেপ বন্ধ করুক। অথচ চীন এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি, বরং যৌথ বিবৃতি নিয়েও মতবিরোধ উঠে আসে এসসিও সম্মেলনের মঞ্চে। ভারত চেয়েছিল সীমান্ত সন্ত্রাসবাদ প্রসঙ্গ জোর দিতে, কিন্তু চীন ও পাকিস্তানের আপত্তিতে তা বাতিল হয়ে যায়, আর তাই আসেনি কোনো যৌথ বিবৃতিও। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ধনকুবের জেফ বেজোস ও লরেন্স সানচেসের বিয়ে ঘিরে ইতালির ভেনিসের রাজকীয় রূপ। জড়ো হচ্ছেন নানা ক্ষেত্রে তারকারা। আয়োজন নিয়ে স্থানীয়দের ক্ষোভ সহ ঢাকার সঙ্গে সব বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
Both India and Bangladesh, we share 54 rivers. ভারত ও বাংলাদেশ উভয় দেশই 54টি নদী ভাগ করে নেই, যার মধ্যে গঙ্গাও আছে। এই সহযোগিতার অংশ হিসেবে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে, যার নাম যৌথ নদী কমিশন। আমরা পারস্পরিকভাবে লাভজনক সংলাপের জন্য অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত আছি। That is conducive for mutually beneficial dialogue. ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি সেতু ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি রাজ্য। জরুরি অবস্থা মোকাবেলায় সরকারের বিশেষ ত্রাণ পরিকল্পনা শুরু হলেও স্থানীয়দের দুর্ভোগ চরমে। তবে হতাহতের কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার 5টি রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মহাসড়কে সেতু ধসে পড়ার পাশাপাশি বহু এলাকা পানির নিচে। বৃহস্পতিবারের ড্রোন ফুটেজে দেখা যায় সড়ক, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ পুরো এলাকা তলিয়ে গেছে। জরুরি সেবা কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া হচ্ছে চিকিৎসা সহায়তা, খাবার ও অন্যান্য সরঞ্জাম। এর মধ্যে 640টির বেশি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন সড়ক, সেতু সহ ভেঙে পড়া অবকাঠামো পুনর্নির্মাণে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হলেও কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিছু সড়ক বন্ধ থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্যোগ কবলিতদের আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তৎপর প্রশাসন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে নাগরিক আর পর্যটকরা। গরমের প্রভাবে মন্দা পড়েছে ব্যবসা বাণিজ্যে। আবহাওয়া অফিস বলছে এই তাপপ্রবাহ থাকবে আরও অন্তত 1 সপ্তাহ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির সর্বত্রই ভয়াবহ গরম। তাপমাত্রা ছুঁয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে ফ্লোরেন্স আর বোলোনিয়ার মতো শহরগুলোতে অবস্থা আরো ভয়াবহ। গরমে অস্থির স্থানীয় মানুষ থেকে শুরু করে ভিনদেশি পর্যটকরাও। সরকার বিভিন্ন শহরে জারি করেছে রেড অ্যালার্ট। শিশু, বৃদ্ধ ও অসুস্থতার জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। হাসপাতাল প্রস্তুত অতিরিক্ত রোগীর চাপ নিতে। দুপুরের রোম প্রায় জনশূন্য। বাইরে যারা বের হচ্ছেন তারা ছাতা, পানি আর হালকা পোশাকে গরমের বিরুদ্ধে লড়ছেন। তাপপ্রবাহের প্রভাব পড়েছে কৃষিতেও। শুকিয়ে যাচ্ছে জলাশয়, বিপর্যস্ত হচ্ছে ফসল, ক্ষতির মুখে কৃষকরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দাবদাহ চলবে আরো অন্তত 1 সপ্তাহ। পর্যটন ব্যবসায়ীদের কণ্ঠেও হতাশা। প্রচণ্ড গরমের কারণে পর্যটকরা কম আসছেন এবং দুপুরের দিকে বেরই হচ্ছে না, তাই আমরা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরমে রোম শহরে এখন খুবই নাজেহাল অবস্থা। আজকে থেকে 10 বছর আগেও এত গরম এই সময় কখনোই ছিল না। স্থানীয় প্রশাসন নাগরিকদের বেশি বেশি পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং সকাল থেকে বিকেলের মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। গ্রেসের পালাইয়া ফোকাইয়া শহরের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ উপকূলীয় অঞ্চলটিতে দাবানল দেখা যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও কটেজ। জোরালো বাতাস আগুনকে আরও তীব্র করে তোলে। দমকল বাহিনীর 130 সদস্য, 12টি বিমান ও 12টি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় পুলিশ 40 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবারও দাবানলের ঝুঁকি থাকবে, এরপর আবহাওয়া শীতল হবে। ধনকুবের জেফ বেজোস ও লরেন্স সানচেজের বিয়ে ঘিরে রাজকীয় রূপ নিয়েছে ইতালির ভেনিস। 3 দিনব্যাপী আয়োজন ঘিরে অতিথিদের ভিড় যেমন জমজমাট, তেমনি স্থানীয়দের মধ্যে ক্ষোভও স্পষ্ট। ব্যয়বহুল এই অনুষ্ঠানের পেছনে খরচ হচ্ছে কোটি কোটি ডলার। আর এতে যোগ দিতে এরই মধ্যে ভেনিসে পৌঁছেছেন বিশ্বের নামি দামি ধনকুবের তারকারা। বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে। বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে 3 দিন ব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেজোস ও সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে 2019 সালে। 2023 সালে তারা বাগদান সম্পন্ন করেন এবং এবার সেই গল্পের পরিণতি হচ্ছে ভেনিসে। বুধবার সন্ধ্যায় হোটেল আমান থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের হন জেফ বেজোস ও লরেন্স সানচেজ। আমান হোটেলের বিলাসবহুল কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেল দেখেন হবু দম্পতি। শুক্রবার সান জর্জিও দ্বীপে হবে বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা, আর শনিবার মূল অনুষ্ঠান হবে কাস্তেলোর আর্সেনালে।
বিয়েতে যোগ দিতে এরই মধ্যে ভেনিসে পৌঁছেছেন বিল গেটস, অপরা উইনফ্রে, কিম কার্দাশিয়ান, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্প সহ প্রথম সারির 200 থেকে 250 অতিথি। মার্কো পোলো বিমানবন্দরে অনুমতি চাওয়া হয়েছে 95টির বেশি প্রাইভেট জেটের। এই বিয়ের আনুমানিক ব্যয় 6 থেকে 7 কোটি ডলারের মতো। বেজোসের ঘনিষ্ঠ সূত্র বলছে 80% পণ্য সেবা ভেনিসের স্থানীয় উৎস থেকে নেওয়া হচ্ছে। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন এটাই হবে শতাব্দীর সেরা বিয়ে। সামাজিক মাধ্যমে যতটা প্রশংসা পাচ্ছে, বাস্তবে ক্ষোভ ততটাই। স্থানীয়রা বলছেন ভেনিস এখন ধনীদের সম্পত্তি। ভেনিস জুড়ে এই আয়োজন ঘিরে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা আরও জানান এটি শুধু বিয়ের উৎসব নয়, বরং ভেনিসকে ধনীদের পার্সোনাল পার্কে রূপান্তরের প্রতিচ্ছবি। বেজোসের বিয়ের আয়োজনের বিরুদ্ধে সরব থাকাদের দলে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও যোগ দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিমান ছাড়াই আকাশে উঠছে মানুষ, তাও ঘন্টায় 80 কিলোমিটারের বেশি গতিতে। জেট স্যুট পরে আকাশে উড়ে সবাইকে অবাক করে দেন ব্রিটিশ সংস্থা গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ সদস্যরা। সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তিতে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন্ডাস্ট্রি ডেতে এই প্রদর্শনী হয়। যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটির আশা, ভবিষ্যতে সামরিক ও উদ্ধার অভিযানে যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে এই জেট স্যুট। বিমান ছাড়াই আকাশে উঠছে মানুষ। এবার এমন দৃশ্য ধরা পড়ল সিঙ্গাপুরে। স্থানীয় সময় বৃহস্পতিবার সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তির অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS প্রিন্স অফ ওয়েলসে আয়োজিত হয় ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন্ডাস্ট্রি ডে। এতে জেট স্যুট পরে আকাশে উড়ে তাক লাগালেন ব্রিটিশ সংস্থা গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের সদস্যরা। 2017 সালে চালু হওয়া এই জেট স্যুট ঘন্টায় 80 মাইলেরও বেশি গতিতে উঠতে সক্ষম। স্যুটটির সামনে, পেছনে এবং উপরে নিচে নিয়ন্ত্রণ রাখার জন্য 5টি গ্যাস টারবাইন ইঞ্জিন বসানো হয়েছে, যা ব্যবহারকারীদের আকাশে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এটি জেট ফুয়েল, ডিজেল বা বায়োফুয়েল সবকিছুতেই চলে। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, এই নিয়ে তৃতীয়বারের মতো ব্রিটিশ কোনো বিমানবাহী রণতরীতে তাদের প্রযুক্তি প্রদর্শনের সুযোগ হয়েছে। যুদ্ধের ময়দানে প্রযুক্তির আধুনিকতম সংযোজন এই জেট স্যুট, যা শুধু প্রদর্শনী নয়, বরং ভবিষ্যতে সামরিক ও উদ্ধার অভিযানে এনে দিতে পারে যুগান্তকারী পরিবর্তন। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, HMS প্রিন্স অফ ওয়েলস বর্তমানে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলে অপারেশন হাইমাস্ট নামের একটি বহুজাতিক সামরিক অভিযানে অংশ নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান ইরানের। পরমাণু নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নিয়ে তেহরানের, জানালেন আরাকচি। যুদ্ধে খামেনিকে হত্যার লক্ষ্য ছিল ইসরায়েলের। গাজা যুদ্ধ বন্ধ, আব্রাহাম চুক্তি সম্প্রসারণে কাজ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু। দাবি ইসরায়েলি গণমাধ্যমের। শর্ত হিসেবে হামাসকে উপত্যকা থেকে বিতাড়িত করার প্রস্তাব। এবং ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় কয়েকজন হতাহত। দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সুমিতে আগ্রাসন প্রতিহতে দাবি কিয়েভের। তুরস্কে বৈঠকের পর ফের বন্দি বিনিময়। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।